কি হবে যদি একটা বড় দেশ অর্থাৎ ইরানের মতো বড় দেশ পৃথিবীর ম্যাপ থেকে চিরতরে মুছে যায়? Iranian TV was still showing off with video verified by CNN. Iranian drones also targeted The B1 bridge in Karaj, the tallest bridge in the Middle East, was partially destroyed on Thursday in an airstrike. না, যুদ্ধের কারণে নয়। ইরান বর্তমানে চরম জলশূন্যতা ও পরিবেশগত সংকটের মুখোমুখি, যা দেশটির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। Iran, especially its capital Tehran, is facing an unprecedented water crisis. Our next story is from Iran. When a nation begins to pray for rain, Tehran is facing an unprecedented water crisis. আগামী কয়েক দশকে ইরান, আফগানিস্তান সহ গালফ কান্ট্রিগুলো যদি নিজেদের মধ্যে জল নিয়ে যুদ্ধ করে, তাহলে তাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। ইরানের মসজিদে মসজিদে এই মুহূর্তে একই প্রার্থনা সকলের। দুই হাত তুলে আকাশের দিকে শুধু কয়েক ফোঁটা বৃষ্টি চাইছেন সাধারণ মানুষ, কারণ জল সংকট ক্রমশ তীব্র হচ্ছে সেখানে। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছে গিয়েছে যে রাজধানীটাই তেহরান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। ইরানের এই তীব্র জল সংকট ধরা পড়েছে স্যাটেলাইটের তোলা ছবিতেও। ইরান এখন যুদ্ধের দাবানলে চলছে, কিন্তু তার থেকেও তীব্র আকার ধারণ করেছে জল সংকট। শুধু যে জল সংকট তা নয়, মাটির নিচে থাকা ভূগর্ভস্থ জলও ফুরিয়ে আসার কারণে ইরানের বিস্তীর্ণ অঞ্চলের মাটি অস্বাভাবিকভাবে ডেবে যাচ্ছে। শহরের বড় বড় বাড়ি, বিল্ডিং এর ভিত আলগা হয়ে যাচ্ছে। মাটি ধসে গিয়ে সেখানে বড় বড় শৃঙ্খল তৈরি হচ্ছে। 2025 সালের গ্রীষ্মে ওয়াটার ক্রাইসিস একটা বিরাট আকার ধারণ করেছিল, আর সামনেই আসছে আর একটা গ্রীষ্মকাল। যে ওয়াটার রিজার্ভয়ার গুলো রয়েছে তার অধিকাংশই প্রায় শুকিয়ে গেছে। অনেক কল এমন রয়েছে যাতে দিনের অধিকাংশ সময়েই জল থাকে না। দেশের সরকারি মিডিয়া বলছে, এমন চলতে থাকলে তেহরানের 1.5 কোটি মানুষের জন্য পানীয় জল বলে আর কিছু থাকবে না। শুধু তাই না, জলের অভাবে ইরানের পাওয়ার জেনারেশন ইউনিটগুলো কাজ করবে না। এমনিতেই আমেরিকা ও ইসরায়েলের অ্যাটাকের কারণে ইরানের পাওয়ার জেনারেশন ইউনিটগুলো ধ্বংসের মুখে। তাই এই গরমে এয়ার কন্ডিশনার, ফ্যান কোনো কিছুই কাজ করবে না। সুতরাং ইরানিদের আসছে গরমে তৃষ্ণার্ত থেকে তীব্র দাবদাহ ভোগ করতে হবে। ইরানের রাজধানী তেহরানে 1.5 কোটিরও বেশি মানুষের বসবাস, আর সেখানেই জল সংকট সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। প্রতি বছরই এইভাবে খরা চললে শীঘ্রই তেহরান আর বসবাসযোগ্য থাকবে না। গত বছর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করেছেন নাগরিকদের, এমনকি রাজধানী খালি করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনার কথাও জানিয়েছেন। নভেম্বর মাসে নাগরিকদের সতর্ক করতে গিয়ে পেজেশকিয়ান বলেছিলেন, ডিসেম্বর শেষ হতে হতে যদি বর্ষার আগমন না ঘটে, সেক্ষেত্রে দৈনিক জল খরচের মাত্রা বেঁধে দিতে হবে সরকারকে। এরপরও যদি সংকট না ঘটে, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করতেই হবে। তিনি বলেন, জল খরচ বেঁধে দেওয়ার পরও যদি বৃষ্টি না হয়, সেক্ষেত্রে জলই থাকবে না, আর তাহলে তেহরান খালি করে দিতে হবে নাগরিকদের। 3000 বছর আগে প্রাচীন ইরানিরা কানাত নামে ভূগর্ভস্থ জলপথ তৈরি করেছিল, যা মরুভূমির মধ্যেও কৃষিকাজ ও বসতি টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। মরুভূমির নিচ দিয়ে পাথর কেটে এই কানাত ব্যবস্থা চালু করা হয়েছিল। আজ এই কানাতগুলো নষ্ট হয়ে গেছে। এক সময়কার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হ্রদ ছিল উর্মিয়া। সেখানে বাঁধ নির্মাণ এবং জল সরিয়ে নেওয়ায় তা প্রায় একেবারে শুকিয়ে গেছে। 2000 থেকে 2015 সালের মধ্যে ইরানের জলের স্তর প্রায় 5 মিটার নেমে গেছে। হ্রদের আয়তন 80% কমে গেছে মাত্র 10 বছরে। 1925-এর 22শে ডিসেম্বর ইরানের বুকে পেহলেভি রাজবংশ প্রতিষ্ঠা হয়, এবং তারপর 1979 সালে রাজবংশের পতন ঘটিয়ে আলী খামেনি ইরানের ক্ষমতা দখল করে। আর এই দুই সরকারের সময়েই ইরান নিজের কবর নিজেই খুঁড়েছে। গ্রামের মানুষ কাজের তাগিদে শহরমুখী হওয়ায় শহর বৃদ্ধি হয়েছে। অস্বাভাবিক সবুজের ঘাটতি হওয়ার কারণে কয়েক দশক আগে যেখানে গড়ে 260 মিলিমিটার বৃষ্টি হতো, এখন সেখানে 100 মিলিমিটারের কম বৃষ্টিপাত হয়। 2025-এ এই বৃষ্টিপাত 80% কমেছে। 2026-এ তা আরো কমবে। ইরানে গত 10 বছর ধরে টানা খরা চলছে। ইরানে কৃষি জমি কয়েক দশক আগে যা ছিল, আজ তার অধিকাংশই শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। ইরানে আজকের এই জল সংকটের জন্য অত্যধিক মাত্রায় ইন্ডাস্ট্রি স্থাপন একটা বড় কারণ। আমেরিকার মদতে চলা রেজা পেহলেভি ব্যাপকভাবে ইরানে ইন্ডাস্ট্রি কলকারখানা স্থাপন করতে থাকে, আর এই এত কলকারখানা চালাবার জন্য প্রয়োজন পড়ল অনেক পরিমাণ জলের। মাটির নিচে ড্রিল করে অতিরিক্ত মাত্রায় জল তুলে ব্যবহার করতে থাকলো।
আমেরিকার কথাই নেচে রেজা পেহলভি দিকে দিকে ড্যাম বানাতে শুরু করলো। সব জায়গাতেই আমেরিকার টেকনোলজি আর আমেরিকার সুবিধা বুঝে ইরানের তেলের খনি থেকে তেল তুলে নিয়ে যেতে থাকে। এরপর এলো 1979-র গণ অভ্যুত্থান। আলী খামেনি সরকার গড়ল। কিন্তু ভাববেন না যে এবার সবকিছু ঠিক হয়ে গেল, বরং উল্টোটা হয়েছিল। 1979 সালের গণ অভ্যুত্থানের আগে যে বাজেট নির্ধারণ করা হয়েছিল বাঁধ নির্মাণের জন্য, 1979-র পর গিয়ে তার 3 গুণ বেশি বাজেটে বাঁধ নির্মাণের কাজ চলতে থাকলো। 1979-র আগে ইরানে ছিল 14টি বড় বাঁধ আর 80,000-এর কম কূপ, কিন্তু মাত্র কয়েক দশকে ইরানে তৈরি হয় শত শত বাঁধ আর অগণিত কূপ। এর ফলে নদীগুলো এক এক করে শুকিয়ে গেল আর 25% মতো বাঁধ অকেজ হয়ে পড়ল। আজ এমন অবস্থা ইরানে যে মাঝে মাঝে লবণাক্ত ঝড় তৈরি হয়, যা কৃষি এবং মানুষের স্বাস্থ্যের ওপর ভয়ানক প্রভাব ফেলে। ইরানের জমিগুলোতে চাষাবাদ না হওয়ায় 69,000 গ্রামের মধ্যে 31,000 গ্রাম জনশূন্য হয়ে গেছে। ইরানের ভূগর্ভস্থ জলের ঘাটতি হওয়ার আরেকটি অন্যতম কারণ হলো ক্রিপ্টোকারেন্সি মাইনিং। এত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান টিকে আছে ক্রিপ্টোকারেন্সি মাইনিং তার একটা কারণ। 2019 সালে ইরান ক্রিপ্টোকারেন্সি মাইনিং বৈধ ঘোষণা করে। বিশাল বিশাল সব মাইনিং ফার্ম তৈরি হয় যাতে ব্যাপকভাবে বিদ্যুতের প্রয়োজন পড়ে। একটা সময় ইরান বিশ্বের প্রায় 4.5% বিটকয়েন তৈরি করছিল। এর পিছনে এত বিদ্যুৎ খরচ হচ্ছিল যে কারণে দেশের ইলেকট্রিসিটি ঘাটতির 20% শুধু বিটকয়েন তৈরির জন্যই হচ্ছিল। শুধু তাই নয়, ক্রিপ্টোকারেন্সির জন্য যে কম্পিউটারগুলো ব্যবহার করা হয় সেগুলোকে সাধারণ তাপমাত্রায় রাখতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন পড়ে। একটা বিটকয়েন লেনদেনের জন্য প্রায় 16,000 লিটার জল খরচ হতে পারে, যা একটা ছোটখাটো সুইমিং পুলের সমান জল। যে জল দেশের মানুষ খেতে পাচ্ছে না, সেই জল দিয়ে ইরান ক্রিপ্টোকারেন্সি মাইনিং করাচ্ছে। এখন প্রশ্ন হলো, ইরান কি পারবে এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে? আপাত অর্থে দেখে প্রায় অসম্ভব বলেই মনে হয়। দেশের মানুষ মাঝে মধ্যেই ক্ষোভ উগরে দেয় সরকারের বিরুদ্ধে, কিন্তু অন্যগুলির মতোই এই ক্ষোভ বিক্ষোভকেও কঠোর হাতে দমন করে থাকে ইরানের সরকার। এইভাবেই যদি চলতে থাকে তাহলে যুদ্ধের কারণে নয়, জলের অভাবেই একদিন শেষ হয়ে যাবে সহস্রাব্দ প্রাচীন এই দেশ।